পশ্চিমা চক্রান্তে আবার নিষেধাজ্ঞার ফাঁদে ইরান, তাৎক্ষণিক প্রভাবে বাড়ছে জনভোগান্তি। পাশে থাকবে কি পুরনো মিত্র রাশিয়া চীন? জনসভায় পদদলনে মৃত্যুতে মামলার জালে বিজয় থালাপাথি। রাজনীতির মাঠেও চমক দেখাতে পারবেন কি দক্ষিণী এই সুপারস্টার? পৃথিবীর পাশে ঘুরছে আরেকটি চাঁদ, জানালেন মহাকাশ বিজ্ঞানীরা। একই সাথে দুই চন্দ্র দেখার সৌভাগ্য হবে কি বিশ্ববাসীর? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। 27 সেপ্টেম্বর মধ্যরাত থেকে নতুন বাস্তবতায় ঢুকেছে ইরান। এতদিন স্থগিত থাকা ইরানের ওপর আরোপিত জাতিসংঘের পুরনো সব নিষেধাজ্ঞা আবারও কার্যকর হয়েছে। এতে আন্তর্জাতিক অর্থনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ছে দেশটি। এমন শক্ত পদক্ষেপের পেছনে 2015 সালের পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলা হলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। জোর দিয়ে বলছে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না ইরান। অর্থনীতির ধাক্কা আর তাৎক্ষণিক জনভোগান্তি কী করে সামলাবে তেহরান? ইরানের পাশে দাঁড়াবে কি পুরনো মিত্র রাশিয়া চীন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের উপর কার্যকর হয়েছে জাতিসংঘের পুরনো সব নিষেধাজ্ঞা। গত 27 সেপ্টেম্বর মধ্যরাত পেরোনোর সঙ্গে সঙ্গেই চালু হওয়া সিদ্ধান্তের জেরে বন্ধ হয়ে যেতে শুরু করেছে বিশ্ববাজারে তেহরানের আমদানি রপ্তানি। অন্যদিকে দেশটির শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, চাপ দিয়ে ইরানকে মাথানত করানো যাবে না। আন্তর্জাতিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় বিকল্প পদ্ধতিতে ব্যবসার পথ খুঁজছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইরানি জনগণ। আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির বোঝা শেষ পর্যন্ত গিয়ে চাপছে সাধারণ মানুষের জীবনে, সেরকম আক্ষেপই উঠে আসলো স্থানীয়দের কথায়। নিষেধাজ্ঞার ধাক্কা লাগবেই, এটা এড়ানো একেবারেই সম্ভব না। কোনো না কোনোভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আর অর্থনীতিতে এর প্রভাব নির্ঘাত পড়বে। এখন আর সমঝোতার কোনো সময় নেই। ইরানের পক্ষ থেকে আলোচনা ও স্ন্যাপব্যাক ঠেকানোর মতো পদক্ষেপ নেওয়ার সুযোগও শেষ। আগে কিছু একটা করতে হতো। 2015 সালের পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে ইরান। এমন অভিযোগে ইউরোপের 3 শক্তিধর দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে। এর জেরেই ফিরে আসলো স্থগিত থাকা নিষেধাজ্ঞা। অবশ্য তেহরান সবসময় দাবি করে এসেছে তারা কোনোভাবেই পরমাণু অস্ত্র বানাতে চায় না। তবে পশ্চিমা শক্তিগুলো বলছে চুক্তির সীমা লঙ্ঘন করেছে ইরান। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এমন দ্বন্দ্ব তেহরানকে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ইরানের ব্যাংকিং, বাণিজ্য, জ্বালানি, রপ্তানি সব খাতেই আসবে বড় আঘাত। ফলে আরও কঠিন হয়ে উঠবে জনগণের দৈনন্দিন জীবন। আমি শুধু বাঁচতে চাই। নিষেধাজ্ঞা ফিরে আসায় ইরানের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত সেসবের পরোয়া করি না। আমি চাই এমন একটা প্রক্রিয়া চালু থাকুক যেন আমি সম্মানজনক জীবন যাপন করতে পারি, নিজের জন্য, সন্তানের জন্য, আর আমার মতো অন্যদের জন্য। এটাই তো চাওয়া। সরকার যদি এমন কিছু করতে চায় যা দেশের স্বার্থে হবে বলে তারা মনে করে, তাহলে ধরে নিব দেশের জন্যই করছে। তারা হয়তো দীর্ঘমেয়াদী কিছু ভাবছে, হয়তো আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের জন্য সহজ কথা হলো, আমরা কেবল শান্তিতে ব্যবসা চাই, আর কিচ্ছু না। 2015 সালের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি পেয়েছিল ইরান। সম্মিলিত চেষ্টায় তখন বাড়ে তেল বিক্রির পরিমাণ, গতি ফিরতে শুরু করে বৈদেশিক বাণিজ্যে। কিন্তু ক্রমাগত টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের একতরফা চাপ আর এখন জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরার ঘোষণায় নতুন করে ধসের মুখে পড়বে ইরানের অর্থনীতি। বর্তমান সংকট থেকে বের হতে ইরান আরও ঘনিষ্ঠভাবে ঝুঁকবে রাশিয়া ও চীনের দিকে। জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারবে নাকি উল্টো দেশটিকে বাধ্য করবে আরও শক্ত অবস্থানে যেতে, সেটা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। তবে চলমান সংঘাতে বরাবরের মতো সাধারণ জনগণই হচ্ছে ভোগান্তির শিকার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে চলমান অস্থিরতার মধ্যেই মস্কোর সাথে $500 কোটি পারমাণবিক চুক্তি করেছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে ক্রমেই জটিল আকার নেওয়া অস্থিতিশীলতা আরও বাজে দিকে মোড় নিতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক ও সমর বিশারদরা। এমন অবস্থায় অনন্ত সংঘাতের চক্রে বন্দী হয়ে পড়ছে কি মধ্যপ্রাচ্য? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরমাণু প্রকল্প নিয়ে কি নতুন চাল চালছে ইরান? তারই অংশ রাশিয়ার সাথে নতুন এই পারমাণবিক চুক্তি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 25 বিলিয়ন অর্থাৎ $2,500 কোটি নতুন এক চুক্তি স্বাক্ষর করেছে তেহরান ও মস্কো। এমন এক সময় এই চুক্তি হলো যখন জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর নতুন করে কঠোর সব নিষেধাজ্ঞা আরোপে উদ্যত ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছে যে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে পরমাণু অস্ত্র নির্মাণের চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার সাথে হওয়া সাম্প্রতিক এই পরমাণু চুক্তি সেই সন্দেহের আগুনে নতুন করে ঘি ঢালবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এ অবস্থায় তেহরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর জরুরি। পশ্চিমা দেশগুলোর দিক থেকে এমন ভাবনা খুবই স্বাভাবিক। পশ্চিমাদের অভিযোগ, 2015 সালে হওয়া পরমাণু চুক্তি মানছে না তেহরান, উল্টো তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। ওই চুক্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ছাড়াও ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। চুক্তি অনুসারে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু 2018 সালে প্রথম শাসনামলে যুক্তরাষ্ট্রকে চুক্তিটি থেকে বের করে নেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর আরোপ করেন কঠোর সব নিষেধাজ্ঞা। এর মধ্য দিয়েই মূলত চুক্তিটি ভণ্ডুল হতে শুরু করে। যুক্তরাষ্ট্রের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি উঠে যায়। এখন ইউরোপীয় দেশগুলো বলছে তেহরান চুক্তিটি আর সেভাবে মানছে না, ফলে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই। তবে বরাবরের মতোই ইরান বলছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণেও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না। ইরনা জানিয়েছে, রাশিয়ার সাথে হওয়া নতুন চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে 1235 একর জায়গায় 4টি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এই প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কাছে অবস্থিত। নতুন বিদ্যুৎ কেন্দ্রের জেনারেশন 3 চুল্লিগুলো মিলিতভাবে 5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানাচ্ছে, অনেক সময় বিদ্যুৎ ঘাটতির মুখোমুখি হয় ইরান। বর্তমানে দেশটির একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণের বুশেহের শহরে অবস্থিত। সেটিও রাশিয়ার সহায়তায় নির্মিত। এর উৎপাদন ক্ষমতা 1 গিগাওয়াট। বিদ্যুৎ সক্ষমতা বাড়াতেই হাতে নেওয়া হয়েছে নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। এসবের আড়ালে পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই বলছেন সংশ্লিষ্টরা। তবে এত কিছুর পরও ইরানকে বিশ্বাস করছে না পশ্চিমারা। উত্তেজনা বেড়ে চলায় অনেক বিশ্লেষক পূর্বাভাস দিচ্ছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার যুদ্ধ আসন্ন, বরং পূর্বে ধারণা করা সময়ের আগেই এই সংঘাত শুরু হতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপাথির জনসভায় পদদলিত হয়ে 40 জনের মৃত্যুর পর শোকের চাদরে ঢাকা পড়েছে তামিলনাড়ু। চিকিৎসাধীন অনেকের অবস্থা গুরুতর হওয়ায় পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এ নিয়ে বিজয় থালাপাথি আবেগঘন বার্তা দিলেও তার দল টিভিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে তার সহযোগীকেও। বিজয়কে গ্রেপ্তারের দাবি তুলেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে এই ধাক্কার কুপ্রভাব পড়বে কি? নেতিবাচক প্রচারের জোয়ারে টিকতে পারবেন কি নরেন্দ্র মোদীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো এই দক্ষিণী সুপারস্টার? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। প্রচণ্ড উচ্ছ্বাসে ভরা ছিল জনসমাবেশের মাঠ। প্রিয় নেতা বিজয় থলপতিকে একবার চোখের দেখা দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমেছিল সেখানে। কিন্তু সেই স্বপ্নময় মুহূর্ত পরিণত হলো এক হৃদয় বিদারক ট্র্যাজেডিতে। 27 সেপ্টেম্বর ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে জনসমাবেশের আয়োজন করেছিল অভিনেতা ও রাজনীতিক থলপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। ধারণা করা হচ্ছিল এই জনসভায় 30,000 মানুষের সমাগম হতে পারে, তবে সেখানে প্রায় 60,000 মানুষ জড়ো হয়ে যান। বিজয় থালাপতি জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসে মানুষ। ওই সময় দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান। এরপরই পদদলনের ঘটনা ঘটে। এ ঘটনায় পাল্লা দিয়ে বাড়ছে আহত ও মৃতের সংখ্যা। আমার আত্মীয় স্বজনদের অনেকে আহত হয়েছেন। আমার ভাইয়ের 2 সন্তান সেখানে ছিল। বড় ছেলে মারা গেছে আর ছোট ছেলে এখনো নিখোঁজ। আমার শ্যালিকা আইসিইউতে আছেন। আপনারাই বলুন আমার এখন কি করা উচিত?
এ বিষয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয় থলপতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমি অসহনীয় এবং অবর্ণনীয় যন্ত্রণায় ভুগছি। প্রাণ হারানো প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি আমি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি এবং আরোগ্য কামনা করছি হাসপাতালে চিকিৎসাধীন মানুষদের। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও বিজয় সেখানে প্রায় 6 ঘন্টা দেরিতে পৌঁছান। ততক্ষণে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড গরম ও ভিড়ে শ্বাসকষ্টে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। এমনকি ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানোর পরও বক্তব্য চালিয়ে যান বিজয়। তবে পরিস্থিতি জটিল হতে থাকলে এক পর্যায়ে বক্তব্য থামাতে বাধ্য হন তিনি। এরপর বিশেষভাবে তৈরি করা প্রচার বাস থেকে সমর্থকদের জন্য বিজয় পানির বোতল ছুড়ে দিতে থাকেন। এ সময় তার কাছাকাছি যেতে থাকা সমর্থকদের একাংশ পড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে। ফলে হৃদয় বিদারক এ ঘটনার জন্য বিজয় ও তার দলকেই দায়ী করছেন অনেকে। ডিএমকে নেতা ও মুখপাত্র সারনান আনন্দ রায়ের মতে, অনুষ্ঠান আয়োজকদের পরিকল্পিত চালের কারণেই এমন পরিণতি হয়েছে। তিনি বলেন, বিজয় খুব স্পষ্ট করে জানিয়েছিলেন যে সকাল 8:45 অনুষ্ঠান শুরু হওয়ার কথা, কিন্তু তারা সেই সময়ে শুরু করেননি। প্রায় 6 ঘন্টা মানুষকে অপেক্ষা করানো হয়। কেন তারা এমন করল? তারা এটা করেছে যেন আরও বেশি ভিড় জড়ো হয়। এটা আয়োজকদের এক সস্তা চাল ছিল। বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। 2024 সালে দল গঠনের পর থেকে তিনি একের পর এক জনসভায় বিপুল জনসমাগম টানছেন। তার দল টিভিকে আগামী 2026 সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে। তবে এই বিশাল জনসমাগম বারবার নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করছে। গত বছরও তার এক সমাবেশে অন্তত 6 জনের মৃত্যু হয়েছিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজায় আরও 40 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের 15 জন গাজা সিটির বাসিন্দা। আর ত্রাণ নেয়ার সময় হত্যার শিকার হয়েছেন অন্তত 10 জন ফিলিস্তিনি। গাজার সরকারি মুখপাত্র জানিয়েছেন, ফিলিস্তিনিদের গাজা সিটি থেকে দক্ষিণে সরে যাওয়ার নোটিশে সাড়া দেওয়ার পরও সপরিবারে সরে যাবার সুযোগ না দিয়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নিরাপদ মানবিক এলাকা তৈরির নামে চলছে ভয়াবহ আগ্রাসন। চলতি বছর অগাস্ট থেকে গাজা সিটি দখলের ঘোষণা দিয়ে এই পর্যন্ত 133 দফা হামলায় 1000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় হামলা থামাবে না। এদিকে গাজায় বর্বর হত্যাযজ্ঞ আর ফিলিস্তিনিদের সমর্থনে জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো সদস্য রাষ্ট্রের ওপর হামলার কোনো ইচ্ছে নেই রাশিয়ার। তবে মস্কোর ওপর কোনো আগ্রাসন হলে চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের দেয়া বক্তব্যে ল্যাভরভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশের শক্তি প্রয়োগের হুমকি ক্রমেই নিয়মিত বিষয় হয়ে উঠছে। রাশিয়া কোনো ধরনের যুদ্ধে জড়াবে না উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছে মস্কো। ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের জন্য ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইরান প্রসঙ্গে লাভরভ বলেছেন, তেহরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত পশ্চিমাদের বেআইনি অনৈতিক পদক্ষেপ। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এটা তো কম বেশি সবাই জানি। আরেকটি চাঁদও যে পৃথিবীর পাশাপাশি প্রদক্ষিণ করছে তা কয়জনই বা জানি। গবেষকরা একে বলছেন অর্ধচন্দ্র বা কোয়াসিমুন। খালি চোখে কি এটি দেখা যায়? আকারে ক্ষুদ্র হওয়ায় এই চাঁদ কক্ষপথ থেকে ছুটে পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা কতটুকু? বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। পৃথিবীকে ঘিরে আবারও এক নতুন মহাজাগতিক রহস্যের খোঁজ মিলেছে। জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন পৃথিবীর আধা চাঁদ বা কোয়াসিমুন। এটি আসলে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ নয়, তবে পৃথিবীর কক্ষপথের সঙ্গে সমান্তরালে সূর্যকে প্রদক্ষিণ করছে। ফলে পৃথিবীর সঙ্গে একসঙ্গে চলায় একে চাঁদের মতোই মনে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের সেপ্টেম্বরে এই গ্রহাণুটিকে প্রথমবারের মতো শনাক্ত করা হয়। এর নামকরণ করা হয়েছে 2025 PN7। পৃথিবীর প্রকৃত চাঁদ মহাকর্ষে বাধা, অর্থাৎ এটি পৃথিবীর চারপাশে সরাসরি প্রদক্ষিণ করছে। কিন্তু কোয়াসিমুনের বিষয়টি একটু আলাদা। সিএনএন এর তথ্য অনুযায়ী কোয়াসিমুন আসলে সূর্যকে প্রদক্ষিণ করে, তবে এর ভ্রমণপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে এমনভাবে মিলে যায় যে এটি দীর্ঘ সময় পৃথিবীর পাশাপাশি ঘুরে বেড়ায়। ফলে মনে হয় এটি পৃথিবীর দ্বিতীয় চাঁদ। লাইফ সায়েন্সের তথ্য মতে 2025 PN7 আসলে কয়েক দশক ধরেই পৃথিবীর সঙ্গী হয়ে আছে।
আধুনিক টেলিস্কোপ ও ট্র্যাকিং সিস্টেমের কল্যাণে সাম্প্রতিক সময়ে গবেষকরা একে শনাক্ত করতে পেরেছেন। বিজ্ঞানীরা বলছেন এটি অন্তত আগামী 100 বছর পর্যন্ত পৃথিবীর পাশাপাশি থেকে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন এই কোয়াসিমুন কি একদিন পৃথিবীতে আছড়ে পড়বে? সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এর কোনো ঝুঁকি নেই, কারণ এটি পৃথিবীর কক্ষপথে সরাসরি বাধা নয়, বরং সূর্যকে প্রদক্ষিণ করছে। এর আকারও তুলনামূলক ছোট, ফলে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা নেই বললেই চলে। চাঁদ রাতের আকাশে সহজেই দৃশ্যমান হলেও এই কোয়াসিমুন এত ছোট যে খালি চোখে তো নয়ই, এমনকি কম শক্তিসম্পন্ন টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। কেবল উন্নত মানের গবেষণা ভিত্তিক দূরবীন দিয়েই এর অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হবে। অর্থাৎ চাঁদের পাশে আরেকটি চাঁদ ভেসে ওঠার দৃশ্য হয়তো আমরা সাধারণ মানুষ দেখতে পাবো না। গবেষকরা বলছেন এটি পৃথিবীর প্রথম কোয়াসিমুন নয়। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের তথ্য অনুযায়ী 2016 সালে 2016 HO3 নামে একটি গ্রহাণু ধরা পড়ে, যা এখনও পৃথিবীর সঙ্গী হিসেবে রয়েছে। একইভাবে 2020 সালে 2020 CD3 নামে আরেকটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর অস্থায়ী সঙ্গী হিসেবে শনাক্ত করা হয়েছিল। বিজ্ঞানীরা পরিষ্কার করে বলেছেন এই কোয়াসিমুনের কোনো প্রভাব মানুষের জীবনে পড়বে না। এটি আমাদের জলবায়ু, জোয়ার ভাটা বা মহাকর্ষে কোনো পরিবর্তনই ঘটাবে না। তবে গবেষণার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম, কারণ কোয়াসিমুন মহাকাশের গতিশীলতা বোঝার ক্ষেত্রে নতুন ধারণা দেয়। এছাড়া ভবিষ্যতে কোনো গ্রহাণু পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠতে পারে কিনা তা অনুমান করার জন্য এ ধরনের বস্তু নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। Phys.org এর প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর সঙ্গে কক্ষপথ ভাগ করে নেওয়া গ্রহাণুদের খুঁজে পাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। আমাদের সৌরজগতের গতি প্রকৃতি এমন যে ভবিষ্যতেও পৃথিবীর পাশ দিয়ে আরও কোয়াসিমুন ভেসে যাবে। কেউ কয়েক মাস, কেউ বা কয়েক বছর থাকবে। তবে গবেষকরা বলছেন কোয়াসিমুন মহাজাগতিক বিজ্ঞানের জন্য এক ধরনের পরীক্ষাগার। এগুলো মহাকাশের ক্ষুদ্র গ্রহাণুদের আচরণ, তাদের কক্ষপথের বৈচিত্র্য এবং পৃথিবীর সঙ্গে তাদের সম্পর্ক বোঝাতে সাহায্য করে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ভবিষ্যতে মহাকাশে মিশন চালাতে গেলে এই ধরনের গ্রহাণু থেকেই নমুনা সংগ্রহ করা যেতে পারে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।